ভোর ৪টা, ঘুমে ডুবে থাকা এক নিস্তব্ধ পাহাড়ি জনপদ। দূরে রাত জাগা পাখির ডাক আর কর্ণফুলী নদীর ঢেউয়ের মৃদু শব্দ। তার পরের মুহূর্তেই সেই শান্ত রাত ভেঙে যায় শত কণ্ঠের চিৎকারে, আর্তনাদ, বাঁচার আকুতি, দৌড়ে পালানোর চেষ্টা আর আতঙ্কের ঝড়। মাত্র ৪ ঘন্টায় পুরো একটি জনপদ পৃথিবী থেকে মুছে যায়। কিন্তু আপনি কি কখনো এই ঘটনার নাম শুনেছেন? সম্ভবত না, কারণ এই ঘটনা শুধু লুকানোই নয়, চাপা দেয়া হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া সবচেয়ে নির্মম, সবচেয়ে বর্বর এবং সবচেয়ে অদেখা গণহত্যা, ভূষণছড়া ট্র্যাজেডি। আজ আমরা এক রাতের সেই নির্মম সত্য উন্মোচন করব, যে রাত ভুলে গেছে বাংলাদেশ। একটি গণহত্যা ঘটল, প্রায় ৫০০ মানুষ হত্যা করা হলো, ১,০০০-এর বেশি আহত হলো, একটি পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেল। কিন্তু কোনো বিচার নেই, কোনো চার্জশিট নেই, কোনো সংবাদ প্রচার নেই। দেশের পত্রিকায় একটি লাইনও ছাপা হয়নি, মামলার কাগজ পর্যন্ত গ্রহণ করা হয়নি। ভাবুন, যে দেশের মানুষ যুদ্ধের গণহত্যার কষ্ট বুঝে, সে দেশেই আবার নতুন এক গণহত্যা ঘটে গেল, অথচ জাতি জানলই না কিংবা জানানো হলো না। চলুন প্রবেশ করা যাক সেই অন্ধকার জগতে। ৭০ দশকের শেষের কথা। বাংলাদেশ সরকার একটি বড় সিদ্ধান্ত নেয়। দেশের বিভিন্ন স্থান থেকে জমিহীন এবং দরিদ্র মানুষদের এনে পার্বত্য চট্টগ্রামে বসতি স্থাপন করার অনুমতি দেয়া হয়। সরকারের যুক্তি ছিল, পাহাড়েও নাগরিক সুবিধা পৌঁছানো হবে, কৃষিকাজ, নতুন সুযোগ এবং নতুন জীবনের সমন্বয় ঘটবে। কিন্তু একটি বিষয় অদৃশ্য থেকে গেল। পাহাড়ে বহু প্রজন্ম ধরে বসবাসকারী আদিবাসীরা এই সিদ্ধান্তটি ভালোভাবে গ্রহণ করেনি। তাদের বলা হয়নি, জিজ্ঞেস করা হয়নি, আলোচনা করা হয়নি। আর এই সিদ্ধান্ত থেকেই ধীরে ধীরে উত্তেজনা, সন্দেহ, সংঘাত, অস্ত্র সংগ্রহ এবং প্রতিশোধের ঘটনাগুলো ঘটতে লাগলো। এই পরিস্থিতির মধ্যেই গড়ে ওঠে শান্তি বাহিনী, পার্বত্য অঞ্চলের সশস্ত্র উগ্র সংগঠন। বাঙালিদের শান্তি বাহিনী দেখত দখলদার হিসেবে, আর সরকার দেখত শান্তি বাহিনীকে রাষ্ট্রবিরোধী হিসেবে। ফলে পাহাড় জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ, প্রতিদিন কোথাও না কোথাও গুলির শব্দ, লাশ এবং আতঙ্ক। কুখ্যাত শান্তি বাহিনীর সদস্যরা সুযোগ খুঁজতে থাকে পাহাড় থেকে বাঙালিদের সমূলে উৎপাতের। দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় নিরন্তর সংঘর্ষ, নিয়মিত হামলা, প্রতি হামলা, মৃত্যু, ক্ষতি এবং ভয়। ৩০শে মে ১৯৮৪, রাঙ্গামাটি জেলার এক প্রত্যন্ত গ্রাম ভূষণছড়া। ৩ দিক পাহাড়ে ঘেরা রাঙ্গামাটি শহর থেকে প্রায় ৭৬ কিলোমিটার দূরের জনপদ। নদীর পথে যেতে হয়, তারপর জঙ্গলের ভেতর দিয়ে আরও কয়েক কিলোমিটার। বাহিরের লোকজনের যাতায়াত কম। এক অর্থে দেশের বাকি সবার কাছে এই গ্রামটি ছিল অদৃশ্য, আর সেই অদৃশ্যতাকে কাজে লাগানো হয়েছিল সেই রাতে। শান্তি বাহিনীর নেতা মেজর রাজেশ ওরফে মণি স্বপন দেওয়ানের নেতৃত্বে সানি বাহিনীর একটি বড় দল রাতের নীরবতাকে যথাযথ অক্ষুণ্ণ রেখে এগিয়ে যাচ্ছে একটি পরিকল্পনা বাস্তবায়নের পথে। কারো হাতে স্বয়ংক্রিয় রাইফেল, কারো হাতে দা কিংবা লাঠি। লক্ষ্য স্পষ্ট, পুরো বাঙালি গ্রাম শেষ করে দেয়া। আর এটাই সে রাত যা ইতিহাস বদলে দিয়েছিল, কিন্তু ইতিহাস বইয়ে লেখা হয়নি। সময় রাত ৩:৩০। ঘুমন্ত বাঙালি গ্রামের চারপাশ ঘিরে ফেলে শান্তি বাহিনীর সদস্যরা। ১২৫ জন অস্ত্রধারী, সবাই প্রস্তুত একটি মিশনের জন্য, যা শুধু মিশন নয়, একটি পরিকল্পিত ধ্বংসযজ্ঞ। কিন্তু এই মুহূর্তে একটি প্রশ্ন জাগে, কেন এই নির্দিষ্ট রাতে, কেন এই গ্রামে? এর পেছনে কি কোনো গভীর ঘটনা আছে? বাস্তবে তার আগের দিন অর্থাৎ ২৯শে মে ১৯৮৪ তারিখে একটি সামরিক ঘটনা ঘটেছিল পাহাড়ে। শান্তি বাহিনী স্থানীয় বিডিআর ক্যাম্পে হামলা করেছিল, মুখোমুখি হয়েছিল সেনাবাহিনীর। কিন্তু সেনাবাহিনীর তোপের মুখে পিছু হটতে হয় শান্তি বাহিনীকে। কিন্তু সেদিন পালিয়ে গেলেও শান্তি বাহিনী প্রতিশোধের নেশায় উন্মাদ হয়ে পড়ে, এবং এর সাথে যুক্ত হয় বছরের পর বছর জমানো ক্ষোভ, অভিযোজন এবং বাঙালিদের প্রতি রুদ্ধ ক্রোধের এক বিস্ফোরণ। ভোর ৪টা, তখনও অন্ধকার। মণি স্বপন দেওয়ান একটি সংকেত দেয়, আর তখনই শুরু হয় ব্রাশ ফায়ার। প্রথমে গুলির শব্দ, গ্রামের মানুষ জেগে ওঠে।
প্রথম মুহূর্তে আতঙ্ক, বিভ্রান্তি, কেউ বুঝতে পারেনি কি হচ্ছে, কিন্তু শান্তি বাহিনী প্রতিটি ঘরে প্রবেশ করে প্রতিটি বাঙালিকে বের করে আনে। সদ্যবিবাহিত নারী কিংবা কিশোরী, এমনকি গর্ভবতী নারীও রক্ষা পায়নি। এমন অভিযোগও পাওয়া যায় যে গর্ভবতীদের পেট ছুরি দিয়ে কেটে ভেতর থেকে অনাগত শিশুও বের করে হত্যা করা হয়েছিল, যেটি শুধু হত্যা নয় বরং মানব সম্মানের চূড়ান্ত অবমাননা। যারা দৌড়ে পালাতে পেরেছিল তাদের অনেকেই পরে জঙ্গলে ধরা পড়ে, কাউকে নদীতে ফেলে হত্যা করা হয়, কারো লাশ কখনোই খুঁজে পাওয়া যায়নি। সকাল 8:30। অত্যাচারের ধারাবাহিকতা থামে। শান্তি বাহিনীর সদস্যরা সীমান্ত পেরিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। উদ্ধারকারী দল যখন এসে পৌঁছায় তখন কেবল দাঁড়িয়ে আছে ফাঁকা গ্রামটি, ঘরগুলো খোলা আর দরজায় রক্ত রঞ্জিত, আঙিনা জুড়ে লাশ। মাত্র 4 ঘন্টার এই মিশনে কতজন বাঙালি প্রাণ হারিয়েছিল? সংখ্যাটি ছিল আঁতকে ওঠার মতো। প্রায় 500 নিরীহ মানুষ নিহত হয় এই 4 ঘন্টার হত্যাযজ্ঞে। 1000-এরও বেশি মানুষ আহত হয়। এক জনপদ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, আর লাশগুলো ছিল অপমানিত আর বিকৃত। গণহত্যার খবর ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বরকল থানায় যায় মামলা করতে, কিন্তু তাদের কোনো ফরমাল মামলা নেওয়া হয়নি, বরং একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়, যা আসলে অর্থহীন, শক্তিহীন এবং অকার্যকর। তৎকালীন সামরিক শাসক জেনারেল এরশাদ ভীত হয়ে পড়েন। তারা অনুভব করেন যে এই ঘটনার খবর প্রচারিত হলে পার্বত্য চট্টগ্রামে বিপ্লবের আগুন জ্বলে উঠবে, প্রতিরোধ আরও শক্তিশালী হবে। আর তাই সরকারি সিদ্ধান্ত হলো এই ঘটনাটি সংবাদ মাধ্যমে প্রকাশ হতে দেয়া যাবে না। ফলে দেশের সংবাদপত্রে একটি লাইনও ছাপা হলো না, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও পৌঁছালো না এই ভয়াবহ খবর। দেশ চুপ, সরকার চুপ, ইতিহাস চুপ। কল্পনা করুন, বিচার তো দূরের কথা, মিলেনি সান্ত্বনাটুকুও। ভূষণ ছাড়াই যা ঘটেছিল তা এমনভাবে চাপা দেওয়া হয়েছিল যেন কিছুই হয়নি। গণহত্যার 40 বছর পরেও স্বীকৃতি পায়নি এই গণহত্যা। এটি বাংলাদেশের ইতিহাসে একটি অন্ধ দাগ, সত্যের উপর একটি দীর্ঘ পর্দা। গণহত্যার পরবর্তী বছরগুলোতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভাষ্যমতে এই ঘটনায় মূল অভিযুক্ত মেজর রাজেশ বা মণি স্বপন দেওয়ান। তিনি ছিলেন শান্তি বাহিনীর একজন মূল হোতা প্রীতি কুমার গ্রুপের অধিনায়ক। এই মানুষটি গণহত্যার সবচেয়ে বড় আয়োজক এবং সেনাপতি। কিন্তু এখানে একটি আরো বড় বিষয় আছে। 1997 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় পার্বত্য অঞ্চলে। শান্তি বাহিনী আত্মসমর্পণ করে এবং তারপর একটি সাধারণ ক্ষমা ঘোষণার মাধ্যমে 500 হত্যার ঘটনার আসামিদের সরকার ক্ষমা করে দেয় রাজনৈতিক স্বার্থে। আর সেই মণি স্বপন দেওয়ান তিনি পালিয়ে যাননি। 2000 সালে তিনি বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক স্থাপন করেন। যে মানুষ প্রায় 500 নিরীহ মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত, তিনি সরকারের একজন ডেপুটি মিনিস্টার হয়ে যান। গণহত্যার পর শান্তি বাহিনীর যারা ভারতে আশ্রয় নিয়েছিল তাদেরকেও পরবর্তীতে সরকার ফিরিয়ে এনে পুনর্বাসিত করেছে। জমি দেয়া হয়েছে, রেশন বরাদ্দ করা হয়েছে, ঘরবাড়ি দেয়া হয়েছে, সরকারি চাকরি পাওয়ার সুযোগ দেয়া হয়েছে। আর হত্যার শিকার সেই নিরীহ 500 মানুষের পরিবারকে পুনর্বাসন হয়নি কখনোই। কোনো সহানুভূতি নয়, কোনো বিচার নয়। আজ প্রায় 40 বছর পরও নিহতদের পরিবার খুঁজে ফিরছেন ন্যায় বিচার। আজও মণি স্বপন দেওয়ান কোনো প্রকৃত শাস্তি পায়নি। এটি আধুনিক বাংলাদেশের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়। রাজনৈতিক সীমানা অতিক্রম করে এটি একটি অমানবিকতার গল্প। এটি আমাদের সকলের গল্প, যারা বিশ্বাস করি যে প্রতিটি জীবনের মূল্য আছে, প্রতিটি মৃত্যুই গুরুত্বপূর্ণ। ভূষণ ছড়া আজও আমাদের ইতিহাসে অদেখা, অস্বীকৃত এবং অস্বস্তিকর সত্য, কারণ ইতিহাস লেখা হয় ক্ষমতাবানদের হাতে।